ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট পেপার পাওয়ার প্রমাণ মেলায় ভোট স্থগিত, প্রভোস্ট বরখাস্ত। অন্য 17টি হলে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দুপুরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স, বিআরটিসিকে 1100 বাস ট্রাক সরবরাহ সহ 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। হালদা নদীকে ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরের পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতি প্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। রোহিঙ্গাদের ঘিরে বিভিন্ন এনজিওর দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল মটেল, বিরূপ প্রতিক্রিয়া, ব্যবস্থা নেয়ার দায় সারা আশ্বাস কর্তৃপক্ষের। এবং আজ থেকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কিনতে হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট। প্রচার না থাকায় জানেন না অনেকে, ফিরে যাচ্ছেন টিকিট ছাড়াই। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়েছে। সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। তারা অভিযোগ করেছেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি ছিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাথে সাথে তারা এক পাশ থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়ে ওই পাশের রিডিং রুম যেটা, সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেতৃত্বে বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ব্যালট পেপার দেখানো হচ্ছিল না, ব্যালট বক্স দেখানো হচ্ছিল না। অন্যান্য 6টা হলে দেখানো হয়েছিল, আমাদের হলে দেখানো হয় নাই। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। দেখতে চাইছে, ফোর্স করা হয়েছে, তখন ব্যালট বক্স নিয়ে পিছনে চলে গেছে। ওদের অভিযোগের সত্যতা পেয়েছে। এই দায় আমরা এড়াতে পারি না। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিই। এদিকে কিছুক্ষণের মধ্যেই কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সামাদ। অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এখন 11:10 থেকে এখানে ভোট শুরু হবে। ভোটের বাক্স যারা প্রার্থী তাদের সামনে খোলা হবে, খুলে সেটা দেখিয়ে তারপরে এটাকে সিলগালা করে নতুন করে ভোট হবে, স্বচ্ছভাবে ভোট হবে। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। কাজল আব্দুল্লাহ, এখন থেকে ঠিক 7 মিনিট পরে কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ শুরু হবে। যেটি সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে 11:10 ভোট গ্রহণ শুরু হবে। এখন আমার ঘড়িতে 11:03 বাজে, তো সেই হিসাবে ধরে নিচ্ছি আর 7 মিনিট পরে এই কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু হবে এবং এটি চলবে হচ্ছে বিকেল 5:10 পর্যন্ত। আপনি জানেন যে 6 ঘন্টা সময় নির্ধারিত ছিল ভোট গ্রহণের জন্য। তো এখানে যেহেতু 8টা থেকে শুরু করা যায়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ আমাদেরকে জানিয়েছেন যে তারা যে 3 ঘন্টা সময় এখানে নষ্ট হয়েছে সে 3 ঘন্টা সময় তারা বাড়িয়ে দেবেন এবং যে 5:10 পর্যন্ত যে ভোট গ্রহণের সময় তারা নির্ধারণ করেছেন, অধ্যাপক সামাদ আমাদেরকে জানিয়েছেন যে এরপরেও যদি কোনো শিক্ষার্থী হলের ভিতরে থাকেন তাহলে তাদের ভোটটিও গ্রহণ করা হবে। তো
এই হচ্ছে অবস্থা। আর এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে ভোট গ্রহণ আবার পুনরায় শুরু হবে। এই সিদ্ধান্তটি শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কুয়েত মৈত্রী হলের যারা ভোটাররা আছেন, যেসব শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছেন। এরই মধ্যে কিন্তু লাইন অনেকটাই দীর্ঘ হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি নতুন প্রভোস্ট হিসাবে যিনি দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, তিনিও যে ভোট কক্ষ রয়েছে সেখানে প্রবেশ করেছেন। তো আর 5-6 মিনিট অপেক্ষা, তারপরে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। যে উত্তেজনাটি ছিল সকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে কুয়েত মৈত্রী হলের, সেই উত্তেজনা কিন্তু অনেকটাই কেটে গেছে। এবং এখানে সকাল থেকে আপনি জানেন যে এই যে ব্যালট পেপারে সিল দেওয়ার অবস্থায় উদ্ধার করা হয়েছে যে বিষয়টি ছিল, সেই খবর শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসু এবং হল সংসদ নির্বাচনে যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মাহফুজুর রহমান, তারা তিনজনই এখানে ছুটে এসেছেন। তারা বারবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষার্থীদের দাবি শুনেছেন এবং যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই কয়েকটি পদক্ষেপ তারা নিয়েছেন। তার মধ্যে একটি আছে যে এর আগে যিনি প্রভোস্টের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডক্টর শবনম জাহান, তাকে বরখাস্ত করা হয়েছে। নতুন প্রভোস্ট সঙ্গে সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট এই হলের ভিতরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। হলের পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে এসেছেন এবং ভোট গ্রহণের যেই বিষয়টি সেটি আর কয়েক মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। আপনি এরই মধ্যে এখানকার চিত্র দেখেই বুঝতে পারছেন যে লাইন দীর্ঘ, অর্থাৎ কুয়েত মৈত্রী হলের ভিতরে যেই খোলা চত্বরটি আছে পুরোটাতেই কিন্তু শিক্ষার্থীরা 2-3 স্তরে তারা লাইন ধরে দাঁড়িয়ে গেছেন। এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে কিছুক্ষণ আগে আমার সঙ্গে যে প্রফেসর আব্দুল সামাদ কথা বলেছিলেন ভিসি, তো তিনি যেটি জানিয়েছেন যে এই ঘটনাতে তারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার দায় তারা এড়াতে পারেন না, তেমন তিনি মন্তব্য করেছেন। আমি যদি অধ্যাপক আব্দুল সামাদ বলেছেন যে আমরা এই দায় এড়াতে পারি না, অর্থাৎ সেটির জন্য তারা শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশও করেছেন। তবে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে সেটি হচ্ছে যে যাদের পক্ষে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়েছে তাদের প্যানেল বাতিল করতে হবে, এই দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। তো প্রভিসি যেটি বলেছেন যে এইটি আসলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত তারা নিতে পারেন না, যে প্যানেল বাতিলের সিদ্ধান্ত। তারা যেটি বলছেন যে এখন যে অভিযোগটি প্রাথমিকভাবে শিক্ষার্থীরা করেছিলেন প্রশাসনের কাছে, সেটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন এবং প্রভিসি জানিয়েছেন যে এই যে ঘটনা, সেই ঘটনায় তারা একটা তদন্ত কমিটি তারা গঠন করেছেন। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কারা এর পেছনে জড়িত, যদি আর কারো দায় পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তেমনটাই হচ্ছে প্রভিসি আমাদেরকে জানিয়েছেন। তো এখন কয়েক ঘন্টা বা আধা ঘন্টা আগেও বা 40 মিনিট আগেও যে ধরনের অবস্থা ছিল কুয়েত মৈত্রী হলের ভিতরে, সেই অবস্থা কিন্তু অনেকটাই কেটে গেছে। উৎসব মুখর পরিবেশ অনেকটাই আমরা বলতে পারি। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে গেছেন আর 3 থেকে 4 মিনিটের মধ্যে কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ শুরু হবে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। কাজল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থগিত হওয়া কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল। এদিকে প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকাল 8টার অনেক আগে থেকেই শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন লম্বা লাইনে। ইতোমধ্যেই ভোট দিতে পারা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ছাত্র সংগঠনগুলো রয়েছে পাল্টাপাল্টি বক্তব্যে। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে কারচুপির অভিযোগে নিজের ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একটি হল বাদে বাকি 17টি হলে উৎসাহ নিয়ে চলছে ডাকসু নির্বাচন। দুপুর 2টো পর্যন্ত ভোট প্রদানের পর ভোট গণনা শুরু হওয়ার কথা। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সুষ্ঠুভাবে দেখতেছি, এখনো ভোট হইতেছে। ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবে ভোটটা সম্পূর্ণ হবে। আর রেজাল্ট আমরা আশানুরূপ যেটা আমরা আশা করি যে হবে, যেটা ইনশাল্লাহ সেটাই হবে। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময় লাগছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা সেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আর প্রত্যাশা থাকবে
ছোটখাটো কিছু সমস্যা তো আছে, সব বিশ্ববিদ্যালয়ে আছে, ওই সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে, যেরকম আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে। যদিও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তারুণ্যের সংগঠন মনে করে আমাদের দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা দেখেন প্রতিটি হলেই ভোট ডাকাতির একটি নির্বাচন করতে যাচ্ছে এবং এখানে এই আমরা কোয়েত মৈত্রী হলে দেখছি যে এখানে আপনার এক বাক্স আপনার ব্যালট পেপার আপনার ছাত্রলীগের নেতাদেরকে আপনার ভোট দেওয়ার একটি বিষয় আমরা দেখেছি। আর হচ্ছে আপনার প্রতিটি হলেই এরকম আমরা জগন্নাথ হল সহ বিভিন্ন হলে, রুকিয়া হলে আমরা গত রাত্রে এই ধরনের অভিযোগ পেয়েছি। ভিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। অন্যদিকে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। কড়া নিরাপত্তা রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে OMR মেশিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শামসুন্নাহর হলের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, বিজয় 71 হলের সামনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং শহীদুল্লাহ হলের সামনে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। ডাকসু নির্বাচনের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, কাজল, ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু এরই মধ্যে 3 ঘন্টা অতিবাহিত হতে চললো। আমরা সকাল থেকে দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা এসে লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলে। এই হলে একটু জানিয়ে রাখি যে 3764 জন ভোটার রয়েছেন। এই 3764 জন ভোটারের জন্য এখানে 35টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। 6টি কাউন্টার থেকে তারা তাদের ব্যালট পেপারগুলো সংগ্রহ করে তারা গোপন কক্ষে গিয়ে তারা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট বাক্সে এসে তারা তাদের ব্যালটটি রাখছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ছাত্রীরা দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে 10 জন করে শিক্ষার্থী লাইনে দাঁড়াচ্ছেন। 10 জন করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই 10 জনের ভোটাধিকার শেষ হলে পরবর্তীতে আরো 10 জনকে গিয়ে তাদের ভোটাধিকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো মোটামুটি বলা যায় যে আমরা বেশ কয়েকটি হলে গিয়ে দেখেছি যে যারা শিক্ষার্থীরা আছেন তারা তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচনে এসে একেবারে উৎসবমুখর পরিবেশে এসে তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা বলছেন যে দীর্ঘ 28 বছর পর তাদের প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন, এটি তাদের জন্য একই সঙ্গে আনন্দের এবং একই সঙ্গে ঐতিহ্যের। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু তারা বলছেন ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যেই 25টি পদ, সেই 25টি পদের পাশাপাশি হল সংসদের যে পদগুলো রয়েছে সেই পদগুলোতেও তারা মোট 38টি ব্যালটে তারা 38টি পদে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এক্ষেত্রে আপনি জানেন যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা ছাড়াও স্বতন্ত্র বিশেষ করে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহকারে কোটা সংস্কার আন্দোলন যারা করেছেন তাদের প্যানেল সহ স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা কয়েকটি হলে গিয়ে দেখেছি যে হলে যারা বিভিন্ন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এসে তাদের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে তারা কিন্তু ভোট গ্রহণ কার্যক্রমটি তারা পরিদর্শন করছেন। তো শামসুন্নাহর হল থেকে এই ছিল আমার কাছে। এই মুহূর্তে বিজয় 71 হলে আছেন সহকর্মী ইকরাম হোসেন, চলে যাব তার কাছে। ইকরাম, আমি আছি বিজয় 71 হলে। আমার পেছনে বঙ্গবন্ধু হল এবং জিয়া হল, সামনে জসিমউদ্দিন হল, সূর্যসেন হল, মহসিন হল। আমি এই সবগুলো হলে ঘুরে দেখেছি। সবগুলো হলে মোটামুটি একই চিত্র দেখতে পেয়েছি। ভোটের বিশাল লম্বা লাইন দেখেছি আমরা। তবে সেই লাইনগুলো আসলে খুব ধীর গতিতে সামনের দিকে আগাচ্ছে, সেই চিত্রটি আমরা দেখেছি। এবং কয়েকজন প্রার্থীও কিন্তু এই অভিযোগটি করেছেন যে লাইনগুলো আছে সে লাইনগুলি আসলে শেষ হচ্ছে না। সেক্ষেত্রে 8টা থেকে 2টায় যে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে, শেষ পর্যন্ত 2টার মধ্যে হয়তো বা লাইনগুলো যদি শেষ না হয় তাহলে অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে 2টার মধ্যে 2টার পরও যারা কেন্দ্রের ভেতরে অবস্থান করবে তাদের সেই ভোটগুলো নেওয়া হবে। তো সব মিলিয়ে ছেলেদের হলগুলোতে ভোটের যে চিত্র, সবগুলোতে প্রায় একই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। উৎসবমুখর পরিবেশ, সবাই অপেক্ষা করছেন তাদের ভোট প্রদান করার জন্য। যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সবাই তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। যারা ভোট দিয়েছেন তারাও বলেছেন যে তারা সঠিক জায়গায় তাদের সেই ভোটটি প্রয়োগ করেছেন এবং তারা আশা করেন যে তাদের যে প্রার্থী সেটি বিজয় হবে, সেই আশাও তারা করেছেন। তবে 2-1টি অভিযোগ মেয়েদের হলগুলোতে আছে, সেই অভিযোগের ব্যাপারে অবশ্য বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাও নিয়েছে। আমরা জেনেছি যে কুয়েত মৈত্রী হলে সেখানে তার প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রোকেয়া হলে 1.5 ঘন্টা পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এইমাত্র আমরা একটা খবর পেয়েছি যে কবি সুফিয়া কামাল হলেও এক ধরনের অভিযোগ পাওয়া গেছে, সেই অভিযোগের ভিত্তিতে সেখানে ভোট গ্রহণ বন্ধ আছে। সব মিলিয়ে ভোটের যে পরিবেশ তাতে আমরা উৎসবমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এবং ছাত্রদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি ভোট প্রদান করার ক্ষেত্রে। দুই একটি অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা সেই ঘটনাগুলোর দায় এড়াতে পারেন না এবং তারা সাথে সাথে সেই ব্যবস্থাটি নিয়েছেন, যার ফলে তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন এবং বিকাল নাগাদ যখন ভোটের ফলাফলটি ঘোষণা করা হবে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে সবাই সন্তুষ্ট হবে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যে দুই একটি অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে সেগুলোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো ছাত্রদের মধ্যেও আগ্রহ আছে এবং তারা বলছেন যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করছেন, যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন, তারা সঠিক জায়গায় সেই ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। শহীদুল্লাহ হলে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী মো, আমরা চলে যাব সেখানে। একরাম, আমি আছি শহীদুল্লাহ হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচন এবং 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা শহীদুল্লাহ হলে রয়েছি। আমরা আসলে সকাল থেকে এই কেন্দ্রে আরো অনেকবার এসেছিলাম এবং যেটা দেখছি আসলে দীর্ঘ যে লাইনের আসলে তেমন কোনো উন্নতি হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি যে শহীদুল্লাহ হলের অবকাঠামো সম্পর্কে, এটি আসলে কি বলবো, এই শহীদুল্লাহ হলের পুরো পুকুর পাড় এবং লাইনটা এত লম্বা যে এর বাইরে অর্থাৎ কেন্দ্রের বাইরে মোটামুটি দোয়েল চত্বর পর্যন্ত একটি লম্বা লাইন আসলে তৈরি হয়েছে। তো সাধারণত যেটা হয় যে হলে যারা আবাসিক তারা তো সকাল সকাল এসে লাইনে আগে দাঁড়াবে, কিন্তু যারা অনাবাসিক তারা অবশ্যই ঢাকার বাইরে থেকে আসে, তো তারা আসলে তাদের মতো করে আসে এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের এক ধরনের ধৈর্যচ্যুতি হচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যেটা হচ্ছে তারা আসলে লাইন খুব একটা আগাচ্ছেন। এবং আমি একটু বলি, একটু দেখাই যে আসলে এটি শহীদুল্লাহ হলের হচ্ছে বাহির গেট, অর্থাৎ যারা ভোট দিবে তারা কিন্তু ভোট দেওয়ার পরে এই গেট দিয়ে বাহির গেট দিয়ে তারা কিন্তু বের হবে। এবং আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু একটি খাতা কলম নিয়ে তিনি কিন্তু এখানে বসে আছেন এবং তিনি হচ্ছে আসলে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি আসলে কি হিসেব করছেন। তিনি বলেছেন যে আসলে তিনি এখানে আসলে হিসেব করছেন যে কারা কারা বেরোচ্ছেন ঢুকছেন কতজন। তো সেক্ষেত্রে তাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে সেই হিসেব নিকেশ রাখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, তো সেই উত্তর তিনি আমাদেরকে দিতে পারেননি। আমি একটু বলি, আসলে শহীদুল্লাহ হলে আসলে এখানে মূলত একই অভিযোগ সবাই করেছেন। এখানে আসলে ছাত্রলীগ সমর্থিত প্যানেল ছাড়া মোটামুটি অন্য যে প্যানেলগুলো রয়েছে, যেমন সেখানে আমরা লিটন নন্দীর সাথে কথা বলেছি, ছাত্র দলের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি এবং অন্যান্য আরো যাদের সাথে কথা বলেছি, তো তারা সবাই আসলে একই অভিযোগ করেছে। এখানে লাইনটা খুব দীর্ঘ এবং লাইন দীর্ঘ হওয়ার কারণে আসলে যেটা হয়েছে সেটি হচ্ছে যে আসলে লাইনটা শেষ হচ্ছে না আর কি, তো সাধারণ শিক্ষার্থীদের আসলে ধৈর্যচ্যুতি হচ্ছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে তারা কোনো রাজনীতির অংশ হতে চান না, তারা যেটা হতে চান সেটা হচ্ছে তাদের যে ডাকসু, তারা আসলে একজন তাদের মনোনীত ডাকসুর কাছে তাদের যে দাবি দেওয়া সেটি নির্ভয়ে তারা পেশ করতে চান, তারা একটি সুন্দর একটি হল পরিবেশ চান, এটাই হচ্ছে তাদের সব প্রার্থীদের কাছে প্রত্যাশা। এই ছিল শহীদুল্লাহ হল থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী, ইকরাম ও বেলায়েত হোসাইন। এখন দেখছিলেন ডাকসু নির্বাচনের খবরাখবর। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের পক্ষ থেকে বিআরটিসিকে 1001টি বাস ও ট্রাক সরবরাহ সহ বাংলাদেশের 4টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন। দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় বেলা 1:10 নিজ নিজ গণভবন থেকে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। কার্যালয় সূত্রে আরও জানানো হয়, ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় 36টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় 11টি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট উদ্বোধন করবেন। সার্ক দেশগুলোর ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক NKN সম্প্রসারণের আওতায় বাংলাদেশে NKN সম্প্রসারণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন হাসিনা মোদী। এদিকে ভারত থেকে প্রাপ্ত ঋণে কেনা 600 বাস ও 500 ট্রাক বিআরটিসিকে সরবরাহ উদ্বোধন করবেন তারা। হালদা নদীর ওপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরের পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা। এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি।
তবে নদী বিশেষজ্ঞরা বলছেন পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতি প্রবাহ সচল রাখতে আগে ব্যবস্থা নেওয়া দরকার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী ৬০ বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা ৩৫ কোটি লিটার। ২০২০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ৪০ থেকে ৪২ কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে ৯ কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। এই দুটি প্রকল্প থেকে পাওয়া যাবে অন্তত 23 কোটি লিটার পানি। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে। সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। মূলত ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি ব্যবহার করে চাহিদা মেটাতে চায় ওয়াসা, যে কারণে সবগুলো প্রকল্পই হালদা নদীকে কেন্দ্র করেই নেওয়া হচ্ছে। অথচ দূষণ দখল এড়িয়ে হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখাই এখন মূল চ্যালেঞ্জ। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘাট মহারায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লেও নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। অভিযোগ রয়েছে জরাজীর্ণ পাইপলাইন দিয়ে পানি সরবরাহের। লিকেজটা বন্ধ করা উচিত। লিকেজ বন্ধ করলে পানি দূষিত হবে না এবং এর সাথে পানি যে নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে, সেটাও কিন্তু হবে না। এই অবস্থায় ২০২২ সালের মধ্যে ৬৫০ কিলোমিটার পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। যেগুলো আপনারা দেখেন রাস্তায় বিভিন্ন জায়গায় লিকেজ, পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার তুলতে পারতেছি না। সেই সমস্ত ৬৫০ কিলোমিটার পাইপ সব শেষ করে ২২ সালের মধ্যে চট্টগ্রাম একটা উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে ৫৪টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে। চট্টগ্রামের মধুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। বিভিন্ন এনজিও সংস্থার দখলে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল মটেলগুলো। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের মাঝে। সচেতন মহল বলছে এতে পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে। তবে পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের সুবিধার্থে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি না রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ভিড় করেন এখানে। পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের রাত্রি যাপনের সুবিধার্থে পর্যটন কর্পোরেশন নির্মাণ করে মোটেল প্রবাল, উপল, লাবণী ও হোটেল শৈবাল। এছাড়াও ভাড়া তুলনামূলক কম হওয়ার পাশাপাশি সাগরের খুব কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছে হোটেল মোটেলগুলো জনপ্রিয়। কিন্তু এখন পর্যন্ত পর্যটন কর্পোরেশনের এই হোটেল মোটেলগুলোতে পর্যটকদের থাকার ব্যবস্থা নেই। গত 1.5 বছর এসব হোটেল মোটেলগুলো ভাড়া দেয়া হয়েছে বিদেশি এনজিও সংস্থাকে। ফলে বিপাকে পড়ছেন পর্যটকরা। পর্যটক কর্পোরেশনের হোটেলে থাকার জন্য, কিন্তু এখানে এসে দেখি আমাদের হোটেলে বুকিং নেই। আমরা এসে বেসরকারি ওইখানে থাকতে হচ্ছে, তার ওইখানে টাকা খরচ বেশি যাচ্ছে আমাদের। প্রবেলটা ভালো একটা জিনিস, ওখানে যাব, থাকবো, আরামাইসে থাকবো, কিন্তু এখানে আমার গেট থেকে বের করে দিয়েছে, এখানে আপনার আন্তর্জাতিক সংস্থানে দিয়ে দেওয়া হয়েছে। সচেতন মহল বলছে পর্যটনে উন্নয়নমুখী না হয়ে উল্টো পর্যটন বিমুখ আচরণ করছে পর্যটন কর্পোরেশন। পর্যটন কর্পোরেশন পর্যটনের উন্নয়নের যে ভূমিকা রাখা দরকার, ইদানিং তারা সেই দায়িত্ব থেকে সরে যাচ্ছে। পর্যটনের যে হোটেল মোটেলগুলো আছে সেগুলোই এখন এনজিওদের কাছে ভাড়া দিয়ে পর্যটন বিমুখ তাদের আচরণ শুরু করেছে। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জানান, পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের সুবিধার্থে দ্রুত এই ব্যাপারে পর্যটন কর্পোরেশন ব্যবস্থা নেবে। রোহিঙ্গা ইস্যুর সমাধান হয়ে গেলে এগুলি ঠিকই পর্যটন শিল্পের জন্য এই মডেলগুলি ঠিকই আগের মতোই যথাযথ এই পর্যটনদের থাকার জন্য ব্যবহৃত হবে। পর্যটন কর্পোরেশনের এই 4টি হোটেল ও মোটেলে 500-রও বেশি পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।
ঢাকা চট্টগ্রাম রুটের 5টি সহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দেওয়ার পদ্ধতি আজ থেকে কার্যকর করা হয়েছে। মূলত টিকিটের কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। সকাল 8টায় শুরু হয় 20 মার্চ যাত্রার টিকিট বিক্রি। এ সময় চট্টগ্রাম ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গোধূলী ও তুর্না যাত্রীদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এছাড়া ঢাকা সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস যাত্রীদেরও একইভাবে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এদিকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। দশ দিন আগে টিকিটটা দেওয়া হয়, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, তখন সমস্যায় পড়ে যায়। আমি মনে করি যে এটাকে কমাইয়া 5 দিনের মধ্যে নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হয়। এনআইডি সিস্টেমটা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ, এটা বিলম্বে হলেও এরা করেছে, এটা আমাদের জন্য অনেক ভালো। এনআইডি শো করে সেখানে ইনপুট দিয়ে ওনারা অনেকটা সময় ওইখানে টাইম কিল করে। এইটাকে যদি আরও স্মুথ করা যায়। সিস্টেম এখানে কোনো লাইন নেই, কোনো রাশ নাই, তো যা হচ্ছে আমার চোখে অনেক ভালো। কোনো অবস্থাতেই ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ জমা না নিয়ে যেন কোনো অবস্থায় টিকিট না দেয়, কারণ একজনের আইডি আরেকজন ব্যবহার করে ফলস টিকিট যাতে সংগ্রহ করতে না পারে, যার জন্য সঠিক ব্যক্তি সঠিকভাবে যাতে সেই টিকিট সংগ্রহ করতে পারে সেই ব্যাপার নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বুড়িগঙ্গা সদরঘাট এলাকায় সব ধরনের যাত্রীবাহী নৌকা ও 3টি খেয়াঘাট সরানোর অভিযান পরিচালনা করছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। রাকিব, কাজল, আপনি জানেন যে মূলত গত বৃহস্পতিবার বুড়িগঙ্গার সদরঘাটে একটি নৌকাডুবির ঘটনায় একই পরিবারের 6 জন নিহত হয়েছিলেন এবং পরিবারের প্রধান কর্তার 2 পাই কিন্তু যে লঞ্চটিতে দুর্ঘটনা ঘটেছে তার পাখায় কেটে 2 পাই হারিয়েছেন। তো সেই দুর্ঘটনার মূলত জের ধরেই আজকে এই সদরঘাটে যে মোট 3টি নৌকার খেয়াঘাট বলে সেগুলো কি সেই খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটগুলো সব বন্ধ করে দেওয়ার একটি অভিযান শুরু করেছে আজকে বিআইডব্লিউটিএ। তো সেখানে আমরা এই মুহূর্তে আছি। আমি যদি আপনি একটু বিস্তারিত বলবার চেষ্টা করি, সদরঘাটে মূলত 3টি খেয়াঘাট রয়েছে। একটি হলো যেটা বলে লালকুঠি ঘাট থেকে কালীগঞ্জ, সদরঘাট থেকে কালীগঞ্জ এবং আরেকটি ওয়াইজ ঘাট থেকে আগানগর বলা হয়। এই 3টি জায়গা দিয়ে ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো, যাত্রীবাহী নৌকাগুলো তারা নদী পারাপার করে থাকেন সাধারণ মানুষ, এবং এখানে কিন্তু প্রায় দুর্ঘটনায় অনেক মানুষই মারা যায়। তো এই 3টি ঘাটকেই আজ বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। বন্ধ করে শুধুমাত্র একটি ঘাটে সবগুলো নৌকা চলাচলের একটি নির্দিষ্ট জায়গা করে দিচ্ছে এবং আমরা এখন সেখানেই আছি। আপনি দেখছেন সেই ঘাটটি তৈরি করা হচ্ছে। এই ঘাটটির নাম হলো বিনা স্মৃতি স্নান ঘাট। এই ঘাট থেকে মূলত আগানগর যে পাশটি সেখান থেকে এই যাত্রীরা পারাপার হতে পারবেন। এবং এখানে মূলত আমি আপনাকে একটু বলে দেই, এই ঘাটটি কিন্তু বরিশাল ঘাট, পটুয়াখালী ঘাট কিংবা চাঁদপুর ঘাটের পশ্চিম দিকে, অর্থাৎ এই যেখানে ঘাটটি করা হচ্ছে এখান থেকে কিন্তু কোনো বরিশালগামী বা দক্ষিণাঞ্চলগামী কোনো লঞ্চ কিন্তু চলাচল করে না। আপনি যে আমি একটু দেখাই, এই যে লঞ্চগুলো দেখছেন এগুলো হলো সবই পটুয়াখালীগামী লঞ্চ, অর্থাৎ পূর্ব দিকের পশ্চিম দিকের শেষ ঘাট এগুলো। তো এইখান থেকে মূলত ঘাটটি হবে। এই ঘাটটি একদম নদীর ওপার, যে বুড়িগঙ্গার ওপার আগানগর, সেখানে এই নৌকাগুলো চলবে। অপর ঘাটগুলো সব বন্ধ করে দেওয়ার একটি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই 3টি ঘাটে কিন্তু সব মিলিয়ে 1000-এরও বেশি নৌকা কিন্তু এখানে চলাচল করে থাকে। তো সেই সব নৌকাগুলো এখানে নিয়ে আসা হবে এবং এই 2 পারেই, অর্থাৎ আগানগর এবং এই যে বিনা স্মৃতি স্নান ঘাট, এই 2 পাশেই 2টি পাকা পন্টুন বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে পন্টুন দিয়ে লঞ্চ চলাচল করে সেরকম 2টো পন্টুন বসিয়ে দেওয়া হচ্ছে। সেই পন্টুনগুলো কিছুক্ষণের মধ্যেই এনে এখানে বসানো হবে এবং এই পন্টুন দিয়েই শুধুমাত্র এখানকার যারা সদরঘাট বা এই পুরান ঢাকার মানুষ বা কেরানীগঞ্জ যাওয়া আসা করে তারা শুধুমাত্র এই 2টি পন্টুন ব্যবহার করে এপার ওপার যেতে পারবেন, অর্থাৎ বাকি 3টি ঘাট কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এগুলো নিয়ে কিন্তু এখানে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে সাধারণ মানুষের কাছে এবং যারা নৌকা চালক বা যারা ঘাট ইজারাদার সেগুলো নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। তো সব কিছু মিলিয়ে তারা সবাইকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। কাজল, সদরঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। কৃষি পণ্যের মতোই মধু রপ্তানিতেও নগদ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
গতকাল জাতীয় মৌ মেলায় একথা বলেন তিনি। বিদেশে ব্যাপক চাহিদা থাকায় দেশে মানসম্মত মধু উৎপাদনের দাবি ব্যবসায়ীদের। মেলায় খাঁটি মধু কেনার ক্ষেত্রে সমস্যার কথা জানান ক্রেতারা। বিস্তারিত দেখুন আমার করা এক রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা মধু নিয়ে রাজধানীর খামারবাড়িতে এসেছেন চাষি ও ব্যবসায়ীরা। মধুমেলায় সরিষা, লিচু, কালোজিরা, ধনিয়া, সুন্দরবনের মধুসহ মধু চাষ সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের অংশ নিয়েছে 52টি প্রতিষ্ঠান। তবে মেলায় এসে এক এক স্টলে এক এক রকম তথ্যের মাধ্যমে খাঁটি মধু চিনে নিতে বেশ সংশয়ে পড়তে হচ্ছে বলে অভিযোগ ক্রেতা দর্শনার্থীদের। ঠান্ডাজনিত সমস্যা থেকে তো উপকার পাওয়া যায়, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে অনেক সময় রূপচর্চা করার উদ্দেশ্যেও তো কেনা হয়। কেউ বলে পানিতে ছাড়া দেন, যেটা নিচে যাবে পানি ফেলায় দেন, নিচে যেটা থাকবে সেটা অরিজিনাল। কেউ বলে না ফ্রিজে রাখেন, যেটা জমবে সেটা অরিজিনাল। অরিজিনাল মধু যেটা সেটা তো জমবেই, বিশেষ করে সরিষা ফুলের মধু। দেশে প্রতি বছর ধারাবাহিকভাবে বাড়ছে মধুর উৎপাদন। 2017-18 অর্থ বছরে 512 মেট্রিক টন ও 2018-19 অর্থ বছরে উৎপাদিত হয়েছে 650 মেট্রিক টন মধু। এসব মধু থেকে অনেক উদ্যোক্তাই তৈরি করছেন প্রক্রিয়াজাত খাবার। তবে দেশের বাইরেও মধুর ব্যাপক চাহিদা থাকলেও মানসম্মত মধু উৎপাদন না করতে পারায় রপ্তানিতে পিছিয়ে পড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে চাষিদের সমস্যা হচ্ছে আপনার বিএসটিআই এর মেন বড় সমস্যা। লাইসেন্স নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। মধুর সঙ্গে অনেক মানুষ এখন সম্পৃক্ত, তাদের কর্মসংস্থান হবে এক, আর দুই মধু দ্বারা যদি আমরা বাই প্রোডাক্ট তৈরি করতে পারি কিছু, সেই ক্ষেত্রে মধুর চাহিদা বেড়ে যাবে। মধুটা কিন্তু পাকা মধু যেটা বলি আমরা, যে ভালো মধু ওইটা কিন্তু তুলতে পারি না। এই সমস্যার জন্য কিন্তু আমরা দেশের বাইরেও কিন্তু করতে পারি না। 3 দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, অন্যান্য কৃষি পণ্যের মতোই মধু রপ্তানিতেও নগদ সহায়তা দেবে সরকার। কৃষি পণ্য এগুলো রপ্তানি করলে 20% ইনসেন্টিভ দেওয়া হয়। মধু তো আমরা সেই ধরনের ইনসেন্টিভ দিব। তাছাড়া মধুর বাক্স কেনার জন্য এবং এর প্রযুক্তি এগুলোকে আমরা মানুষকে প্রশিক্ষণ দিব। চলতি মৌসুমে 5,21,638 হেক্টর জমিতে সরিষা চাষের পাশাপাশি 1,18,391 হেক্টর জমিতে মধু চাষ করেন চাষিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 32 ইঞ্চি বা তার চেয়ে বড় আকারের এলইডি টেলিভিশনের প্যানেলে 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে মার্সেল। গতকাল রাজধানীর বসুন্ধরায় মার্সেল কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয় টেলিভিশনের 5 বছরের বিক্রয়োত্তর সেবাও অব্যাহত থাকবে। আর 20 থেকে 28 ইঞ্চি টিভির প্যানেলে 2 বছরের গ্যারান্টিও বহাল থাকবে। অনুষ্ঠানে মার্সেলের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির যে 3টি সূচক, 3টি সূচকে আমরা দেখছি যে 2টি সূচক, কিন্তু 3টির মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। 2টি সূচকের মধ্যে আমরা দেখছি ডিএসসি এস সরিয়া সূচকটি কিন্তু 1311 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসসি 13 সূচকটি 2002 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া নিম্নমুখী অবস্থায় কিন্তু ডিএসসি এক্স প্রধান সূচকটি অবস্থান করছে 5709 পয়েন্টে। এখন পর্যন্ত 31,934টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি 147,39,00,000 টাকা প্রায়। এছাড়া 110টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 139টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। 20টি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু আমরা দেখছি যে প্রথমেই দেখছি মনু সিরামিক। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 412 টাকা 10 পয়সা দরে বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ছিল 419 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 408 টাকা 10 পয়সা। এছাড়া গতকাল দেখছি আমরা শেয়ারটি বিক্রি হয়েছে 410 টাকা 20 পয়সা দরে। 2 নম্বর অবস্থানে দেখছি আমরা লাফার্স হোলসিম। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 35 টাকা 80 পয়সা দরে বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 46 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 43 টাকা 80 পয়সা এবং গতকাল বিক্রি হয়েছে 43 টাকা 90 পয়সা। নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার প্রতিষ্ঠানটির শেয়ারের দর 17 টাকা 30 পয়সা হাত বদল চলছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 17 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 16 টাকা 90 পয়সা। ডাচ বাংলা ব্যাংক 4 নম্বর অবস্থানে। প্রতিষ্ঠানটির শেয়ারের দর বিক্রি হচ্ছে 182 টাকায়, সর্বোচ্চ ছিল 187 টাকা, সর্বনিম্ন ছিল 176 টাকা। 5 নম্বরে দেখছি আমরা প্রিমিয়ার ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 15 টাকা 70 পয়সা দরে চলছে হাত বদল, যার সর্বোচ্চ মূল্য ছিল 15 টাকা 90 পয়সা। 20% ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত রয়েছে, 20 পয়সা ব্যবধানে, যার সর্বনিম্ন ছিল 15 টাকা 70 পয়সায়। এছাড়া 6 নম্বর অবস্থানে দেখছি আমরা শোরুইট। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 38 টাকা 40 পয়সা দরে বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 38 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 37 টাকা 60 পয়সা।
7 নম্বর অবস্থানে দেখছি সিঙ্গার বিডি, প্রতিষ্ঠানটি 277 টাকা বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, যার সর্বোচ্চ মূল্য ছিল 279 টাকা 90 পয়সা, যার সর্বনিম্ন ছিল 273 টাকা। এছাড়া গতকাল শেয়ারটি বিক্রি হয়েছে কিন্তু প্রতিষ্ঠানটির এক একটি শেয়ার 276 টাকা 80 পয়সা দরে। 8 নম্বর অবস্থানে রয়েছে ন্যাশনাল পলিমার, প্রতিষ্ঠানটি তাদের শেয়ার বিক্রি করছে 95 টাকা 60 পয়সা দরে, যার সর্বোচ্চ মূল্য ছিল 96 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 93 টাকা 50 পয়সা। এছাড়া গতকাল বিক্রি হয়েছে 94 টাকা 20 পয়সা দরে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, প্রতিষ্ঠানটি আছে 9 নম্বরে, প্রতিষ্ঠানটি শেয়ারের দর বিক্রি হচ্ছে 395 টাকা, যেটি গতকাল বিক্রি হয়েছে কিন্তু 20 পয়সা বেশিতে 395 টাকা 20 পয়সা। এছাড়া সর্বোচ্চ ছিল কিন্তু 398 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 394 টাকা। এছাড়া 10 নম্বর অবস্থানে দেখছি আমরা ভিএফসিএস, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 61 টাকা 60 পয়সা দরে অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 63 টাকা। এছাড়া গতকাল কিন্তু বিক্রি হয়েছে 62 টাকা, সেই অনুপাতে কিন্তু আজকে প্রতিষ্ঠানটির শেয়ারের দর কিন্তু নিম্নমুখী। এছাড়া সর্বনিম্ন ছিল 61 টাকা 50 পয়সা। দর্শক, এই ছিল ডিএসসির এখন পর্যন্ত লেনদেন কার্যক্রমের খবরাখবর। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 ঘন্টা পর কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। তিলমারা ব্যালট পাওয়ায় প্রভোস্ট বরখাস্ত, অন্য 17টি হলে উৎসব মুখরভাবে চলছে ভোট। দুপুরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স, বিআরটিসিকে 1100 বাস ট্রাক সরবরাহ সহ 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। হালদা নদীকে ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতি প্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। রোহিঙ্গাদের ঘিরে বিভিন্ন এনজিওর দখলে কক্সবাজারের পর্যটন কর্পোরেশনের হোটেল মটেল, বিরূপ প্রতিক্রিয়া, ব্যবস্থা নেয়ার দায় সারা আশ্বাস কর্তৃপক্ষের। এবং আজ থেকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কিনতে হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট, প্রচার না থাকায় জানেন না অনেকে, ফিরে যাচ্ছেন টিকিট ছাড়াই। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।